অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। আমার এজ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আপনাদের প্রধানমন্ত্রীর বয়স কত আমি কখনো জিজ্ঞেস করেছি? আগে নাকি তারা ছিল চোর, আর এখন হয়ে গেছে সাধু পুরুষ। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে আমায় কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি জেলটা কেন খাটলাম? আরে উজ্জ্বল, তুমি বলো না জেলটা কেন খাটলাম? আমার চেয়ে তোমরা ভালো জানো। জানো না যে আমি যখন বীরভূমে পার ডে 350 পার ডে 3.5 কোটি টাকা রেভিনিউ দিতাম সরকারকে, আমাকে জেলে ঢুকিয়ে কত হলো পার ডে? 40 টাকা। দেখুন দর্শক, ভালো করে দেখুন এই রাজনৈতিক সার্কাস। একেই বলে পাপের ঘোড়া যখন উপচে পড়ে তখন নিজের ঘরেই তাসের ঘরের মতো ভেঙে খান হয়ে যায়। আজ বাংলার রাজনীতিতে যে চরম নাটক শুরু হয়েছে তা দেখার পর যে কেউ বলবে তৃণমূল নামক কোম্পানিটা ঝাপ এবার পাকাপাকি ভাবে বন্ধ হওয়ার সময় চলে এসেছে। বিজেপি রাজ্যে ডবল সেঞ্চুরি হাঁকিয়ে সরকার গড়তেই আজ কালীঘাটে পিসি ভাইপোর অহংকার একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। আর তার সবচেয়ে বড় প্রমাণ হলো যে কালারফুল বয় তৃণমূলে তথাকথিত দাবারু মদন মিত্র। এতদিন মমতার আঁচল ধরে ঘুরে বেড়াতেন সেই মদন মিত্র বুধবার সোজা ইস্তফা দিয়ে যোগ দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী তৃণমূল শিবিরে। হ্যাঁ দর্শক, ঠিক শুনেছেন, পিসি ভাইপোকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মদন মিত্র এখন দল ছুট 60 জন বিধায়কের খাতায় নাম লিখিয়েছেন। শুধু তাই নয়, পিসির সাধ্যে ভাইপো অভিষেক নাকি হিটলার। মদন মিত্র নিজেই ক্ষোভ উগরে দিয়ে বলেছেন অভিষেক ব্যানার্জিকে দল থেকে না তাড়ালে তৃণমূলের আর কোনো অস্তিত্ব থাকবে না। আর এই মহাভাঙনের মাঝে পিসি আজকে লাইভে এসে বুক চাপড়ে কাছেন আর বলছেন আমার ভাইপো নাকি বাঘের বাচ্চার মতো লড়াই করছে। ভাবুন একবার, চারিদিকে যখন দল পুরোপুরি সাফ হয়ে যাচ্ছে তখন পিসি ব্যস্ত নিজের ভাইপো অপরাধ ঢাকতে। আজকের এই স্পেশাল এপিসোডে আমরা কিছু খবরের ভেতরের এমন সব তথ্য ফাঁস করব যা শুনে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ কোনো রেয়াত হবে না, আজ শুধু ছাল চামড়া ছড়ানো হবে। আসুন প্রথমে ধরি কালারফুল বয় মদন মিত্রকে। বুধবার বিকেলে চোখে চশমা দিয়ে আর সাদা শার্ট গলিয়ে যখন ঋতব্রত পাশে গিয়ে দাঁড়ালেন তখন কালীঘাটের পিলে চমকে উঠেছে। যে মদন মিত্রকে কতদিন আগে মমতা ব্যানার্জি দলের রাজ্যের সাধারণ সম্পাদক পদে উপহার দিয়েছিলেন, তিনি এক লহমায় পিসিকে হোয়াটসঅ্যাপে একটা দায় সারা ক্ষমা চেয়ে দল ছেড়ে দিলেন। কেন ছাড়লেন? মদন মিত্র সংবাদ মাধ্যমের সামনে এসে যা বলেছেন তা শুনলে স্পষ্ট বোঝা যায় ভাইপোর ওপর কতখানি ক্ষোভ জমেছিল। মদন বাবু বলেছেন, আমি অভিষেক ব্যানার্জিকে হাত জোর করে বলেছিলাম তুমি অত্যন্ত 6 থেকে 1 বছরের জন্য একটু সাইড হও, আমাদের দলটা গড়তে দাও। কিন্তু ভাইপো তো ক্ষমতার লোভে অন্ধ, সে সরবে না। দল ডুবছে, নৌকা জলে তলায় চলে গেছে, মানুষ মরছে, তাতেও ভাইপোর কিছু যায় আসে না। দল নাকি জোর করে সিদ্ধান্ত নিয়েছে যে বাকি সবাই মরলে মরুক, কিন্তু ভাইপোকে বাঁচাতে হবে। ভাবুন দর্শক, এটা কোনো বিরোধী কথা নয়, খোদ মদন মিত্রর কথা। তিনি স্পষ্ট অভিযোগ করছেন যে অভিষেক ব্যানার্জি পুরো হিটলারের মতো দল চালাচ্ছেন। ওনার এই স্বৈরাচারী আচরণের জন্যই তৃণমূল পুরনো আর সিনিয়র নেতারা আর কাজ করতে পারছিলেন না। তৃণমূল নাকি এখন আর কোনো রাজনৈতিক দল নয়, এটা সির্ফ এক ব্যক্তির স্বার্থে চলা একটা পারিবারিক দোকান। অবশ্য পিসি পন্থীরা এর পেছনেও আবারও একটা নতুন গল্প আছে। পিসির দাবি করছেন মদন মিত্র নাকি সিবিআই ইডির ভয়ে পালিয়ে গেছেন, কারণ মঙ্গলবারই মদন মিত্রের স্ত্রী আর 2 ছেলেকে পৌরসভার নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তলব করেছে। পিসি বলছেন যারা ইডির ভয়ে কাছে তারাই নাকি বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে ঋতব্রতর পায়ে গিয়ে পড়ছে। কিন্তু মদন মিত্র সাফ জবাব দিয়েছেন আমার পরিবার তদন্তে সব রকম সহযোগিতা করবে, কিন্তু অভিষেক ব্যানার্জি ইডির থেকেও বেশি বিপজ্জনক। বুঝতে পারছেন, ভাইপোকে এখন নিজের দলের নেতারাই ইডির চেয়েও বড় জুজু ভাবছে। এবার আসা যাক পিসির সেই ঐতিহাসিক ফেসবুক লাইভ। রাজ্য হাতছাড়া হয়েছে 60 জনের বেশি বিধায়ক দল ছেড়ে বিরোধী দলের নেতা ঋতব্রত ব্যানার্জির সঙ্গে সরকার চালাচ্ছেন। আর পিসি ক্যামেরার সামনে এসে তিনি বলছেন আমি এই বেঈমান গদ্দারদের হয়ে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যখন আপনার দলের নেতারা গ্রামের পর গ্রাম লুট চালাচ্ছিল, যখন সাধারণ মানুষ ট্যাক্সে টাকা চুরি হয়েছিল, তখন তো আপনার মুখে কোনো ক্ষমা ছিল না। আর আজ যখন ক্ষমতা চলে গিয়েছে, নেতারা আপনার ভাইপোর স্বৈরাচার সহ্য করতে পারছেন না, দল ছাড়ছেন, তখন তারা হয়ে গেলেন গদ্দার। পিসি আরো দাবি করেছেন যে তার পরিবার নাকি কোনোদিন রাজনৈতিক সুবিধার জন্য আপোষ করেনি। আর সব থেকে মজার ডায়লগটা শুনুন, তিনি তার ভাইপোকে সার্টিফিকেট দিয়ে বলছেন অভিষেকে একটা অজুহাত বানানো হচ্ছে, ওর তো চাইলে তদন্ত থেকে রেহাই পেতে পারতো, কিন্তু ও রণক্ষেত্র ছেড়ে পালায়নি। ও যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছে তাতে ওর সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়া যায়। ও আসলে বাঘের মতো
মতো লড়ছে। আরে মশাই, একেই বলে অন্ধ ধৃতরাষ্ট্রের পুত্র সিংহ। দল রসাতলে যাক, বিধায়করা দল ছেড়ে পালাক, সাধারণ মানুষ জুতো মারুক, তাতে পিসির কিছু আসে যায় না। ওনার শুধু চাই ভাইপোর রাজ্য অভিষেক। কিন্তু বাংলার মানুষ আর বোকা নয় পিসি। আপনার এই বাঘের বাচ্চার আসল নখ দাঁত মানুষ চিনতে শুরু করেছে, তাই তো আজ আপনাদের এই করুণ দশা। দর্শক, এবার আসি 21শে জুলাই সেই তথাকথিত শহীদ সমাবেশ নিয়ে চলা নাটকের শেষ অঙ্কে। আপনারা তো জানেন এত বছর ধরে ধর্মতলা মোড় আগে লক্ষ লক্ষ মানুষকে ভোগান্তিতে ফেলতে এই মমতাপন্থীরা গায়ের জোর জোরে সভা করত। কিন্তু রাজ্যে এখন বিজেপি সরকার, পুলিশও এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে। পুলিশ সাফ জানিয়ে দিয়েছে ধর্মতলায় কোনো গুরুত্বপূর্ণ রাস্তা জ্যাম করে কোনো সভা করতে দেওয়া হবে না, প্রয়োজনে ব্রিগেডে যান। কিন্তু মমতাপন্থীদের এত অহংকার আকাশচুম্বী, তারা ব্রিগেডের কাদার দোয়াই দিয়ে সোজা দৌড়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে। আর হাইকোর্টে সেখানে কি রায় দিল জানেন? আদালত স্পষ্টভাবে জানিয়ে দিল আইন সবার জন্য সমান, রাস্তা বন্ধ করে কোনো রকম দাদাগিরি বরদাস্ত করা হবে না। তবে মজার ব্যাপার দেখুন, হাইকোর্টে এই নির্দেশের পর কালীঘাট তৃণমূল নাকি ভেতরে ভেতরে খুব খুশি। আনন্দবাজারের এক রিপোর্টে বলছে কালীঘাট শিবির নাকি কোর্টে এই ডিরেকশনে আনন্দ পাচ্ছে। কেন জানেন? কারণ তারা ভালো করেই জানেন দল যেভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, তাতে ব্রিগেডের মতো অত বড় মাঠ ভরানোর ক্ষমতা আজ পিসি ভাইপোর নেই। মাঠ যদি ফাঁকা থাকে তবে ইজ্জত পুরো পাড়ার মোড়ে নিলাম হয়ে যাবে। তাই কোর্ট যখন করার নিয়ম বেঁধে দিয়েছে তখন এরা হাফ ছেড়ে বেঁচেছে। যাক বাবা, মুখ উড়লো, কিন্তু ইজ্জতটা তো বাঁচলো যে কোর্টের নিয়মেই জন্য বড় জমায়েত করা গেল না। আর পিসি এখন মুখ বাঁচাতে পুলিশকে জ্ঞান দিচ্ছেন, পুলিশ যেন নিরপেক্ষ থাকে, পুলিশ যেন কোনো পক্ষপাতিত্ব না করে। ভাবুন, যে পিসি নিজের জামানায় পুলিশকে তৃণমূলের ক্যাডার বানিয়ে রেখেছিল, আজ ক্ষমতা হারাতে ওনার মুখে নিরপেক্ষ পুলিশের বুলি শোভা পাচ্ছে। একেই বলে সময়ের পরিহাস। তো দর্শক, আজকে কি বুঝলেন? সমীকরণটা খুব সোজা এবং পরিষ্কার। এক তৃণমূলের অন্দরে পিসি ভাইপোর যে এক নায়কতন্ত্র চলতো তা আজ বোমার মতো ফেটে গেছে। মদন মিত্রের মতো পুরনো প্লেয়াররাও আজ দল ছেড়ে বলতে বাধ্য হচ্ছেন যে অভিষেক একটা স্বৈরাচারী শাসক। দুই ক্ষমতার চাবিকাঠি এখন আর কালীঘাটের হাতে নেই। রাজ্যে ডবল সেঞ্চুরি করা বিজেপি সরকারের জামানায় পুলিশ আর পিসির ইশারায় উঠবোস করছে না। তাই 21শে জুলাই রাস্তায় আটকে গুন্ডামির দিনও শেষ। আর পিসি যতই লাইভে এসে ভাইপোকে বাঘের বাচ্চা বলে তকমা দিন না কেন, খাঁচায় বন্দি সার্কাসে বাঘের কি দশা হয় তা খুবই তাড়াতাড়ি কালীঘাট টের পেতে চলেছে। ক্ষমতার গরমে যারা এতদিন ধরাকে সরা জ্ঞান করতো, আজ তারা নিজেদের অস্তিত্ব বাঁচাতে একে অপরে চুলোচুলি করছে। তৃণমূলের এই বিনাশ এখন সেফ সময়ের অপেক্ষা। তাই আপনারা কি ভাবছেন, মদন মিত্র পর এবার কোন বড় নেতার পালা? অভিষেক ব্যানার্জির এই হিটলারি কি তৃণমূলকে পুরোপুরি ধ্বংস করে দেবে, নাকি পিসি এখন কোনো নতুন চক্রান্তের জাল বুনছে? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং এই চোর দুর্নীতিবাজদের আসল রূপ যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, প্রচুর শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।